আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার টান টান আকর্ষণীয় গল্প। গল্পের নাম গল্পের নায়িকা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, গল্পের নায়িকা। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, তাই মনে মনে একটু আশঙ্কা ছিল পুরী পৌঁছে থাকবার জায়গা পাবো কিনা। কিন্তু উপস্থিত হয়ে দেখলাম পুরী প্রায় ফাঁকা। আসন্ন রেল ধর্মঘটের আশঙ্কায় বিশেষ কেউ এখন বেড়াতে যাচ্ছে না। টুরিস্ট লজের দোতলায় একটা চমৎকার ঘর পাওয়া গেল। দোতলায় প্রায় আর কোনো ঘরেই লোক নেই। আমরা অবশ্য এজন্য খুশি হলাম। কলকাতার ভিড় থেকে পালাবার জন্যই তো এরকম বাইরে বেড়াতে আসা। আমাদের কাজ হলো শুধু সমুদ্রের ধারে বসে থাকা, সকাল দুপুর সন্ধে এমনকি অনেক রাত পর্যন্ত। নির্জন সমুদ্র তীর, অবিরাম ঢেউয়ের খেলা, দেখতে একটুও ক্লান্তি আসে না। গরম নেই, বেশ মোলায়েম হাওয়া। কখনো বালির উপরে চিৎপাত হয়ে শুয়ে থাকি, তখন মনে হয় কতদিন আকাশ দেখিনি। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। শান্তা বলল, এখানে একটাও লোক নেই, বিশ্বাসই করা যায় না, তাই না? আমি বললাম, তোমার কি ফাঁকা ফাঁকা লাগছে নাকি? শান্তা বলল, মোটেই না, আমার তো মনে হচ্ছে সমুদ্রটা যেন শুধুই আমাদের নিজস্ব। তোমার ভালো লাগছে তো? দারুণ ভালো লাগছে। তোমার? আমারও। আসলে কিন্তু আমরা কেউই সত্যি কথা বলছিলাম না। দিন দুয়েকের মধ্যেই আমাদের বেশ একঘেয়ে লাগছিল। জল যেমন জলকে টানে, মানুষও তেমনি মানুষকে চায়। পরিপূর্ণ নির্জনতা পছন্দ করে সন্ন্যাসীরা। আমরা তো আর সন্ন্যাসী নই। তৃতীয় দিনেই আমরা একজন প্রতিবেশী পেয়েছিলাম। সমুদ্র স্নান সেরে ফিরে এসে আমি বারান্দায় চেয়ারে একটা বই খুলে বসেছি। একটু পরেই নিচেই ডাইনিং হলে খেতে যেতে হবে। তার আগে একটু বই পড়ে নিলে আমার খিদে বাড়ে। এই সময় দোতলায় কোণের ঘর থেকে একটি যুবক বেরিয়ে দরজায় তালা বন্ধ করলো। তারপর ধীর পায়ে হেঁটে আসতে লাগলো আমাদের দিকে। আমি উৎসুকভাবে যুবকটির দিকে তাকিয়ে রইলাম। চোখের ভাবটা এমন করে রইলাম যাতে চোখাচোখি হলেই কিছু একটা বলা যেতে পারে। কিন্তু যুবকটি আমার কাছাকাছি এসেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর উদাসীনভাবে চলে গেল সিঁড়ির দিকে। আমি রীতিমতন অপমানিত বোধ করলাম। সচরাচর যে কারোর সঙ্গে আলাপ করা আমার স্বভাব নয়। ছেলেটা আমাকে গ্রাহ্যই করলো না। রেগে গেলেই আমার পায়চারি করা স্বভাব। শান্তা ঘরের মধ্যে জামা কাপড় বদলাচ্ছে, আমি লম্বা বারান্দাটায় পায়চারি করতে লাগলাম। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ প্রান্তে এসেছি। তখন যেন হঠাৎ শুনতে পেলাম বন্ধ ঘরটার মধ্যে কাপড় কাচার শব্দ আসছে আর চুরির টুংটাং। শব্দটা খুব আস্তে হলেও আমার কান এড়ালো না। কিন্তু ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ। এইমাত্র যুবকটিকে দেখলাম তালা আটকাতে। এ আবার কি ব্যাপার? নিঃসন্দেহ হবার জন্য আমি দরজার আরো কাছে এসে কান পাতলাম। ভিতরে সত্যি কাপড় কাচা ধূপধাপ শব্দ আর চুরির টুংটাং শব্দ। বেশ একটা গল্প করার মতন বিষয় পেয়ে আমি তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে শান্তাকে বললাম, এই কোণের ঘরটায় একটা মেয়ে আছে।
শান্তা কিন্তু আমার কথায় অবাক না হয়ে বলল, তুমি বুঝি ওইদিকে উকিঝুঁকি মারতে গিয়েছিলে? আমি থতমত খেয়ে বললাম, না না। শান্তা মুচকি হেসে বলল, তোমাকে তো খুব উত্তেজিত মনে হচ্ছে, মেয়েটিকে দেখতে কেমন? আমি বললাম, দেখতেই তো পেলাম না, ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ। শান্তা বলল, ও মা, তালা বন্ধ ঘরের মধ্যে তুমি একটা মেয়েকেও দেখে ফেললে? তোমার কি এক্সরে আই নাকি? ব্যাপারটা শান্তাকে বোঝানোই গেল না। তখন আমি বিরক্ত হয়ে বললাম, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো খেতে চলো। খাবার ঘরের এক প্রান্তের টেবিলে যুবকটিকে দেখতে পেলাম, দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। আমরা ছাড়াও খেতে এসেছে আরো কয়েকটি সাহেব মেম। ওরা সেদিন সকালেই এসে পৌঁছেছে একটা স্টেশন ওয়াগন নিয়ে। ওরা সবাই হইচই করে সরগরম করে রেখেছে জায়গাটা। আমাদের খাবারের অর্ডারটা দেওয়ার পর আমি সেই যুবকটির দিকে ইঙ্গিত করে শান্তাকে চুপি চুপি বললাম, এই শান্তা, আমি একটু আগেই এই ছেলেটির কথাই বলছিলাম। শান্তা বলল, মা, ছেলে? তুমি তো একটা মেয়ের কথা বলেছিলে। ওই ছেলেটা গো, একটা মেয়েকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছে আর নিজে একলা এখানে বসে খাচ্ছে। তুমি পরের ব্যাপারে এত নাক গলাও কেন? বারে, এটা একটা আশ্চর্য ব্যাপার না? এরপর থেকে সমুদ্রের বদলে ওই তালাবন্ধ ঘরটাই আমার কাছে বেশি আকর্ষণের কারণ হয়ে উঠল। শান্তার চোখ এড়িয়ে আমি বিকেলের দিকে আরো দু একবার ঘুরে এলাম বারান্দার ওই দিকটায়। কোনো সন্দেহই নেই যে ওই ঘরের মধ্যে একটা মেয়ে আছে। আমি নির্লজ্জের মতন দরজায় কান লাগিয়ে শুনেছি ভিতরে ফিসফিসানি কথা। ব্যাপারটাকে বেশ রহস্যময় বলেই মনে হলো। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতেও যায়, তারা যদি স্বামী স্ত্রী নাও হয়, তাহলে পৃথিবীতে কার কি আসে যায়? কেই বা বুঝতে পারছে? তাহলে এত লুকোচুরি কেন? টুরিস্ট লজের বেয়ারারা এবং ম্যানেজার নিশ্চয়ই জানে মেয়েটি নিশ্চয়ই না খেয়ে নেই। কোনো না কোনো এক সময় তার জন্য খাবার নিশ্চয়ই আসে। শুধু অন্য লোকজনের চোখের আড়ালে রাখার উদ্দেশ্যটা কি? পরদিন সকালবেলা ছেলেটি যখন সিঁড়ি দিয়ে নামছে, আমি দ্রুত হেঁটে গিয়ে ওকে ধরলাম। পাশ দিয়ে নামবার সময় খুব চেনা ভঙ্গি করে বললাম, আজ কিরকম মেঘ করে এসেছে দেখেছেন? ছেলেটি দারুণ চমকে উঠল। তারপরে একটু কঠোর মুখভঙ্গি করে ইংরেজিতে বলল, ইয়েস। অর্থাৎ ছেলেটি আমাকে বোঝাতে চায় যে ও বাঙালি নয়, যাতে আমি ওর সঙ্গে গায়ে পড়ে কথা বলা বন্ধ করি। কিন্তু ছেলেটি যে বাঙালি তাতে কোনো সন্দেহই নেই। চুল আঁচড়াবার ভঙ্গি দেখেই বাঙালি চেনা যায়। আমি ছেলেটিকে সাহায্যই করতে চাইছিলাম। আমি চাইছিলাম ওর ভয় ভেঙে দিতে। অসামাজিক কোনো কাজ করতে গেলে সাহস থাকা চাই। সাহসী লোকেরাই সমাজের নিয়ম কানুন ভাঙে। কিন্তু ছেলেটি আমাকে পাত্তাই দিল না। দুপুরবেলা শান্তা আমাকে বলল, তুমি কি সমুদ্রে যাবে না? আমি তখন একটা বই খুলে বসেছি বারান্দায় ইজি চেয়ারে। আকাশে চমৎকার মেঘ। আমি বললাম, না, আজ আর ইচ্ছে করছে না। শান্তা শাড়ি ও তোয়ালে নিয়ে রেডি। অবাক হয়ে বলল, সকালেও তো বেরোওনি, সারাদিন এখানে বসে থাকবে নাকি? চলো, আমার সঙ্গে চলো। আমি তখন গোয়েন্দার মতো রহস্য সমাধানের জন্য উদ্গ্রীব হয়েছিলাম। বন্দি মেয়েটিকে অন্তত এক পলকের জন্যেও আমার দেখা দরকার। কোনো না কোনো সময় সে কি বাইরে বেরোবে না? এই কখনো হয়? শান্তাকে এসব কথা বলিনি আর। অন্য একটি মেয়ে সম্পর্কে এত উৎসাহের কারণ কি ওকে জানানো যায়? আমি বললাম, তুমি আজ একাই স্নান করে এসো না। শান্তা এবার দারুণ রেগে গিয়ে বলল, একা যাব? আমি পুরীতে কি এসেছি একা একা স্নান করবার জন্যে? রাগ করে শান্তা শাড়ি আর তোয়ালে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। ওকে সামলাতে হলো। বই মুড়ে রেখে ওর সঙ্গে চলে এলাম সমুদ্রের পাড়ে। জলে নামবার পর মনে হলো এতক্ষণ আমি কি পাগলামি করছিলাম। সমুদ্রে স্নান করার চেয়ে আর ভালো ব্যাপার কি থাকতে পারে?
তাছাড়া বারান্দায় সর্বক্ষণ বসে থেকে আমি বোধহয় ক্ষতিই করছিলাম ওই বন্দি মেয়েটির। সবাই যখন স্নান করতে আসে, টুরিস্ট লজ ফাঁকা থাকে, তখনও অন্তত নিঃশ্বাস ফেলার জন্য বাইরে আসতে পারে একটিবার। সাহেব মেমেরা জলের মধ্যে মাতামাতি শুরু করেছে। এরা হিপিনি, এরা অনেকেই বিয়েটির ধার ধারে না। কত সাবলীল সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। ওদের পোশাক এতই ছোট এবং জলের মধ্যে মাঝে মাঝে এমন চুমু খাচ্ছে যে মনে হয় যেন ইংরেজি সিনেমার দৃশ্য দেখছি। আর আমাদের প্রতিবেশী ওই ছেলেটি একটি মেয়েকে পুরীতে নিয়ে এসেও একবারও সমুদ্রে স্নান করার সুযোগ দিতে পারছে না। কি এমন ভয়? মেয়েটি বা রাজি হলো কেন? টুরিস্ট লজে আরো 2-1 দিনের মধ্যেও আমি মেয়েটিকে একবারও দেখতে পাইনি। অবশ্য বারান্দায় বসে পাহারা দেওয়াটাও বন্ধ করেছিলাম। এর মধ্যে অবশ্যই একদিন কোনারক ঘুরে আসবার জন্য সারা দিনটাই বাইরেই কাটলো। এর মধ্যে শান্তাও কিন্তু বিশ্বাস করেছে মেয়েটির অস্তিত্ব। কোনো এক সময় আমি যখন ছিলাম না, তখন শান্তা শুনতে পেয়েছিল ঘরের মধ্যে মেয়েলি গলার কান্না। মেয়েটি কাঁদছিল যখন, তখন ঘরটাতে তালা বন্ধ ছিল না, অথচ ছেলেটিও ভিতরে। শান্তা এই কথা বলবার পর আমি একটু চিন্তা করেছিলাম, ছেলেটি যদি ঘরের মধ্যে একটি মেয়েকে বন্ধ করে রেখে নির্যাতন করে, তাহলে আমার উচিত এর মধ্যে কিছু একটা প্রতিকার করা। পুরুষ মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু ছেলেটিকে তো সেরকম অত্যাচারী বলে মনে হয় না, একটু যেন ভীতু ভীতু ভাব সব সময়। অবশ্য অনেক লোকেই ঘরের মধ্যে এক আর ঘরের বাইরে আর এক। ব্যাপারটা নিয়ে টুরিস্ট লজের ম্যানেজারের সঙ্গে আলাপ করবার জন্য গেলাম অফিস ঘরে সন্ধ্যের দিকে। ম্যানেজার তখন টেবিলের ওপর পা তুলে কাগজ পড়ছিলেন। এখানে কাগজ আসে দুপুরের দিকে। আমাকে দেখেই বললেন, কি কাগজ পড়বেন নাকি? আমি বললাম, না না, অন্য একটা কথা। মানে 18 নম্বর ঘরে যারা আছে। ম্যানেজার বললেন, 18 নম্বর ঘরে তো কেউ নেই, ও ঘর তো খালি। আমি বললাম, না না, খালি না, আমাদের ঘরের থেকে কয়েকখানা ঘর পরেই। না, ওই ঘর খালি। আমি বেশ জোরে প্রতিবাদ করতে যাচ্ছিলাম। ম্যানেজার তার আগেই আবার বললেন, এই তো আধ ঘন্টা আগেই খালি হয়ে গেল, মিস্টার অ্যান্ড মিসেস দত্ত ছিলেন। আমি চমকে উঠলাম, কি, আধ ঘন্টা আগেই খালি হয়ে গেছে? দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম 18 নম্বর ঘরটায় চাবি ঝুলছে। আর কিছুই বলা যায় না। এরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল এখানে। আর কিছু বলা যায় না। তারপর যদি একজন ঘর থেকে না বেরোয় কিংবা চাপা গলায় কাঁদে, সেই ব্যাপারে আমাদের নাক গলাবার অধিকার নেই। এরপর শান্তা যখন বই নিয়ে বিছানায় শুয়েছে, আমি একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম। যেন একটা চুম্বক আমাকে টেনে নিয়ে গেল রেল স্টেশনে। আমি জানি সারাদিনে একটি মাত্র ট্রেন চলছে, তাও রাত 9টার আগে ছাড়বে না। এ আমার কি অশুভ কৌতূহল? কেন আমি ওদের পিছনে পিছনে এরকম গোয়েন্দাগিরি করছি? ওরা নিরিবিলিতে থাকতে চেয়েছিল, আমার উচিত ছিল না ওদের কোনো রকম ব্যাঘাত করা। কিন্তু প্রথম থেকেই আমার মনে হচ্ছিল এর মধ্যে একটা গল্প আছে। সাধারণভাবে একটা ছেলে আর মেয়ে যদি বিয়ে করে বা বিয়ে না করেও স্বামী স্ত্রী সেজে পুরীতে ফুর্তি করতে আসে, তার মধ্যে তো কোনো গল্প নেই। কিন্তু এই গোপনীয়তা, ঘরের মধ্যে চাপা গলায় কান্না, এতেই তো রহস্য ঘনিয়ে উঠল। সেই জন্যই এই গল্পের নায়িকার মুখটা অন্তত একবার দেখবার জন্য আমি ছটফট করছিলাম। রেল স্টেশনে বিরাট ভিড়। ট্রেন চলবে কিনা ঠিক নেই, তবু বেশ খানিকটা দূর থেকে আমি ওদের দেখতে পেলাম। একটা বেঞ্চিতে বসে আছে ছেলেটি, তার পাশে কাঁধে মাথা রেখে একটা কালো শাড়ি পরা মেয়ে। মেয়েটির মুখ দেখেই আমি চমকে উঠলাম। মেয়েটি তো আমার চেনা। তৎক্ষণাৎ বুঝতে পারলাম এত গোপনীয়তা
আর গোপন কান্নার কারণ। আমাকে আর শান্তাকে আগে থেকেই দেখতে পেয়ে মেয়েটি আত্মগোপন করেছিল। লজ্জায় আমার মাথা কাটা যাবার মতন অবস্থা। আমার জন্যই ওদের সব আনন্দ নষ্ট হয়ে গেল। আমি যেন একটি মূর্তিমান ব্যাঘাত। আমি নিজের এরকম ভূমিকা কখনো কল্পনাও করিনি। ওরা তো জানেই না যে আমি জানতে পারলে ওদের সমর্থনই করতাম। যাকে ওরা নিশ্চিন্ত যে আমি শেষ পর্যন্ত কিছু জানতে পারিনি। সেই জন্যেই মেয়েটি এখন নিশ্চিন্তে এত লোকজনের মধ্যেও ছেলেটির কাঁধে মাথা হেলান দিয়েছে। আমি দ্রুত চলে এলাম রেল স্টেশন থেকে। আর কোনো রহস্য বা আকর্ষণ রইল না। কাল থেকে শুধুই সমুদ্রই দেখতে যাব। কাল থেকে শুধুই সমুদ্রই দেখতে যাব।